নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইফোন 15 প্রো ম্যাক্সের 1 বছরের লং টার্ম রিভিউ নিয়ে। তো বেসিক্যালি এটা করছি একটা কারণেই, যে অ্যাজ এ টেক রিভিউয়ার বা অ্যাজ এ টেকনোলজি এনথুজিয়াস্ট আমার মনে হয় এটা উচিত যে আমি নিজে কি ইউজ করি, কোন ফোন ইউজ করি বা কোন কম্পিউটার ইউজ করি বা অন্যান্য যে যে গ্যাজেট ইউজ করি সেগুলো সম্বন্ধে আপনাদেরকে জানানো, যাতে আপনারাও আমার পার্সোনাল ইউজেজের উপর বেস করে আপনারাও সেই জিনিসপত্র কিনতে পারেন বা একটা ভালো রেকমেন্ডেশন পেতে পারেন জিনিসটাকে। তো সেই কারণেই এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার অভিজ্ঞতা আইফোন 15 প্রো ম্যাক্সের মার্চ 2024 থেকে এই এখনো অবধি এপ্রিল 2025 পর্যন্ত এখন আমি ইউজ করে চলেছি। তো এই 1 বছরে ফোনটা কীরকম পারফর্ম করেছে, এর হার্ডওয়্যার কীরকম, সফটওয়্যার কীরকম, ব্যাটারি, ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড থেকে আইওএস কীভাবে সুইচ করা যেতে পারে বা সুইচ করা কি আদৌ উচিত, বা সুইচ করলে কী কী অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। তো আইফোন 15 প্রো ম্যাক্স প্রথমেই নজর কাড়ে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি দিয়ে। ফোনটা তৈরি হয়েছে ন্যাচারাল টাইটেনিয়াম দিয়ে। টাইটেনিয়াম পার্সেন্টেজ আমি বলবো না 100% রয়েছে, অফকোর্স এর মধ্যে অ্যালয় দিয়ে বানানো, টাইটেনিয়াম অ্যালয় দিয়ে। তো অন্যান্য মেটালও থাকবে। তো যাই হোক, ফোনটা প্রচণ্ড স্টার্ডি এবং তার সঙ্গে লাইট ওয়েট। যদি আপনি আইফোন 14 প্রো ম্যাক্স বা 13 প্রো ম্যাক্সের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন যে ফোনটার লাইট ওয়েট কিন্তু তার সঙ্গে স্টার্ডি, এবং হিট ডিস্ট্রিবিউশনও আমি বলবো যে ভালো, এখনো অবধি খুবই ভালো। 2024-এর দিকে হিটিং ইস্যু নিয়ে একটা সমস্যা হয়েছিল যখন নতুন নতুন জয়েন মানে লঞ্চ হয়েছিল। তো তারপরে আর কি হিটিং ইস্যুটাকে ওরা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করেছে, অনেকটাই ঠিক করেছে। তো হিটিং ইস্যু নিয়ে আমরা ইন ডিটেলসে একটু পরে কথা বলবো। তো আগে বিল্ড কোয়ালিটি নিয়ে এগোনো যায় আপাতত। তো হাতে ধরতে প্রচণ্ড আরামদায়ক লাগে। ফোনটা যেহেতু কার্ভি রয়েছে মানে সাইডে, তো সেই জন্য হাতে ধরা প্রচণ্ড কমফোর্টেবল এবং গ্রিপও ভালো পাওয়া যায়। আর স্ক্র্যাচ রেজিস্ট্যান্সও বললাম যথেষ্ট ভালো। আর তবে ফিঙ্গারপ্রিন্ট স্মাজ হতে পারে স্ক্রিনের মধ্যে। তো আপনারা যদি নর্মাল ওই যে আপনাদের যদি স্পেকটেকলস বা গ্লাস থাকে, তো সেটার যে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে আপনি ক্লিন করতে পারেন ফোন ইজিলি, কোনো অসুবিধা নেই। আর ডিসপ্লে, ডিসপ্লে অবশ্যই এটার একটা বড় হাইলাইটিং দিক বলবো আমি। 6.7 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে এটার মধ্যে। এবার সুপার রেটিনা এক্সডিআর ব্যাপারটা শুনতে হয়তো অন্যরকম লাগতে পারে অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে, কারণ অ্যান্ড্রয়েড আমরা কি শুনেছি, অ্যামোলেড ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, এরকম টাইপের, বা ওলেড ডিসপ্লে, পিওলেড ডিসপ্লে, এরকম। তো সুপার রেটিনা এইচডিআর বেসিক্যালি আমি বলবো যে অ্যামোলেডের সমতুল্য বা অ্যামোলেডের থেকেও অনেক ক্ষেত্রে ভালো। যদি আপনার ফোনের স্ক্রিনে কিছু একটা দেখছেন, ধরুন এইচডিআর কোনো কন্টেন্ট দেখছেন, সেখানে কোনো পিচ ব্ল্যাক রয়েছে, তো পিচ ব্ল্যাক জিনিসটাকে আপনার আরও ভালোভাবে ফুটিয়ে তোলে সুপার রেটিনা এইচডিআর ডিসপ্লেতে। তো সেটা একদিক থেকে খুবই ভালো। আর যেহেতু 120 হার্জ প্রোমোশন রয়েছে, তো সেই জন্য স্ক্রলিং এবং অন্য অ্যাপ ইউসেজ এক্সপ্রেস অসাধারণ। আর এইচডিআর কন্টেন্ট দেখা, যেটা আমি বললাম, সেটা অবশ্যই দেখতে পারবেন। এবং গেম খেলার এক্সপিরিয়েন্স টপ নচ। আমি প্রচণ্ড গেম খেলতাম মোবাইলে এবং এখনও খেলি। তো সেই কারণে আমি বলবো যে গেমিংয়ের এক্সপিরিয়েন্স অসাধারণ, কোনো সমস্যা হয় না, কোনো ল্যাগ নেই, কোনো জিটার নেই, কিচ্ছু নেই। পারফরমেন্স, পারফরমেন্সের দিক থেকে আমি বলবো যে আগে অ্যাপেল এই প্রথমবার মানে আইফোন 15 প্রো ম্যাক্সের দিক থেকে A17 প্রো চিপসেট ইউজ করেছে, যেটা 3 ন্যানোমিটার বেস্ট। তো সেই জন্য পারফরমেন্স আগের সিরিজগুলোর তুলনায় অনেকটাই ডেভেলপ, অনেকটাই ভালো। তো গেমিং বা মাল্টিটাস্কিং কোনো কিছুতেই কোনো ল্যাগ নেই, এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপও ভালোভাবে রিটেন করে রাখে, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা প্রসেসিং সেটা ভালোভাবে রিটেন করে রাখে। তবে আপনি যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক বা অন্য কোনো জায়গায় কোনো কিছু আপলোড করেন, সেই অ্যাপটা যদি আপনি মানে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে অন্য কোনো কিছু করতে যান, তখন ওই আপডেট মানে আপলোডটা আর কি পজ হয়ে যাবে। আপনাকে সেই অ্যাপের মধ্যে ঢুকিয়ে আপলোডটা কমপ্লিট করে তবে অন্য কোনো অ্যাপ ইউজ করতে হবে, সেটা একটা ড্রব্যাক বলতে পারেন। তবে অন্যান্য যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ, মানে ধরুন আপনি গেমিং করছেন, গেমটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আপনার কোনো একটা মেসেজ করার দরকার হলো বা কোনো একটা টেক্সট করার দরকার হলো, তো আপনি ডাইরেক্টলি সুইচ করে গেলেন, সুইচ করে আপনি টেক্সটটা পাঠিয়ে দিয়ে আপনি আপনার গেমে ঢুকলেন, কোনো অসুবিধা হবে না, মানে গেমটা বন্ধ হয়ে যাওয়ার এরকম কোনো চান্স নেই। ব্যাটারি লাইফের ক্ষেত্রে আমি বলবো যে ব্যাটারি পারফরমেন্স প্রথমে খুবই সুন্দর থাকলেও মানে প্রথমে মানে এই বছরের শেষ দিক থেকে কিছুটা ড্রেন দেখা গেছে, যেহেতু আমি অনেক গেমিং করেছি। তো ব্যাটারি লাইফও কিছুটা কমেছে। তো এই মুহূর্তে আমার ব্যাটারি লাইফ পার্সেন্টেজ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি 85 to 86% বা
মতো গেলে ভালো আর কি আমি বলবো। তবে 80%-এর নিচে গেলে ব্যাটারি রিপ্লেসমেন্ট করা দরকার, নাহলে ব্যাটারি এত তাড়াতাড়ি ড্রেন করে যে আপনার একদিন ইউজ করতে অনেকবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে। তো এখন অবধি আমার ব্যাটারি ইউজেজ যেটা রয়েছে সাফিসিয়েন্ট, আমার এখনো ব্যাটারি চেঞ্জ করার দরকার নেই এই মুহূর্তে। তবে একটা জিনিস বলবো যে যদি আপনি হাই ডেফিনেশন গেমিং করেন ফোনের মধ্যে, তবে ব্যাটারি ড্রেন খুব তাড়াতাড়ি হবে, এটা স্বাভাবিক। আর নর্মালি আপনি যদি ফোন খুবই নর্মাল ইউজ করেন, মানে আপনি মেসেজ করছেন বা সোশ্যাল মিডিয়া ইউজ করছেন বা পিডিএফ করছেন বা এডিট করছেন হ্যান ত্যান, তো এগুলোর ক্ষেত্রে মানে ফটো এডিটের কথা বলছি, ভিডিও এডিট না, ভিডিও এডিট করলে ব্যাটারিটা বেশি যাবে অবভিয়াসলি। তো সেই সব ক্ষেত্রে আমি বলবো যে ফোনটা মোটামুটি 8 থেকে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম দিয়ে দেয় আপনার এই যে বেস করে। আর আমি বলবো যে সফটওয়্যার অ্যাপ ইউসেজের অভিজ্ঞতা যেটা, সেটা খুবই পলিশড এবং খুবই সোবার। কারণ iOS ইকোসিস্টেম অনেক বেশি সিকিউর, তো অ্যাপগুলো অপটিমাইজ এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশও খুবই বেশি নিয়ন্ত্রিত। তবে অ্যান্ড্রয়েডের মতো কাস্টমাইজেশন অপশন iOS এর মধ্যে নেই, এটা অবশ্যই পাবেন না। তবে আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের কথা ভাবেন, ইউরোপিয়ান ইউনিয়নে এখন থার্ড পার্টি অ্যাপ আপনি ইউজ করতে পারেন ওখানকার ল অনুসারে, কিন্তু অন্যান্য বাকি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে আপনি এই থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে পারবেন না। তো সেটা একটা রেস্ট্রিকশন রয়েছে। তবে আপনি সাফারি, আইমেসেজ বা ফেস টাইমের মতো বিল্ডিং অ্যাপগুলো অসাধারণ, ওগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল iOS এর মেসেজিং সার্ভিস বা আপনার iOS এর ব্রাউজারগুলো, ওখানকার ওয়েব সার্ফিং এর এক্সপিরিয়েন্স, ওগুলো টপ নচ। আর গুগল অ্যাপেল ইন্টিগ্রেশনও আমি বলবো যে অ্যান্ড্রয়েডের তুলনায় কিছুটা কম, তবে আপনি অ্যাপেল মেল ইউজ করতে পারেন জিমেলের বদলে, ওটা একই রকমভাবে কাজ করে, কোনো সমস্যা নেই। আর গুগল আপনি ডাইরেক্ট ইউজ করতে পারেন, গুগলের অ্যাপ যেটা রয়েছে সেটা দিয়ে আপনি ইমেজ সার্চ করতে পারেন বা রিভার্স ইমেজ সার্চ করতে পারেন, সব কিছুই করতে পারেন। আর এখন আপনার অ্যান্ড্রয়েড 15 এর ক্ষেত্রে নতুন যে আপডেটটা দিয়েছে iOS 18.2 আই থিঙ্ক, তো 18.2 এর আপডেটে, না সরি 18.3 এর আপডেটে আপনার ওই অ্যাকশন বাটন, যেটা এই অ্যাকশন বাটন দিয়ে আপনি গুগলের যে ইমেজ সার্চের অপশনটা, সেটাও iOS এখন চলে এসেছে অ্যাপেল ইন্টেলিজেন্সে। তো সেই ক্ষেত্রে ওটা খুবই সুবিধাজনক বলবো আমি। আর লাস্ট বাট নট লিস্ট, সেটা আমি বলতে চাই যে অ্যান্ড্রয়েড থেকে সুইচ করার যে অভিজ্ঞতাটা, আমি বলবো যে খুব বেশি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য সফটওয়্যার iOS এর ক্ষেত্রে। দুর্দান্ত অ্যাপ অপটিমাইজেশন রয়েছে, সুতরাং আপনি চোখ বন্ধ করে অ্যাপগুলো ইউজ করতে পারবেন। কারণ অ্যাপ ডেভেলপমেন্ট যেগুলো হয় প্রথমে সেগুলো iOS এর জন্য হয়, তারপর অ্যান্ড্রয়েডের জন্য হয়। তো সেই কারণে অ্যাপ ডেভেলপাররা অনেক বেশি কেয়ার নিয়ে অ্যাপগুলো বানায়। আর দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট রয়েছে আপনার। দেখুন আপনি এখন এই 2025-এ দাঁড়িয়ে এখন iPhone 10s এর আপডেট পাচ্ছেন আপনি। iPhone 10s থেকে আপনার iPhone 16 Pro Max অব্দি এখন আপডেট দিচ্ছে, মানে একই সফটওয়্যার চলছে iOS 18। তবে হ্যাঁ, যে আপনি iOS 15 Pro Max বা 15 Pro এর আগে থেকে যে মডেলগুলো রয়েছে সেগুলোতে একটা অ্যাপেল ইন্টেলিজেন্সের সাপোর্ট পাবেন না, সেটা একটা ড্রব্যাক। আর অসুবিধা কি রয়েছে, অসুবিধা বলতে যে ফাইল শেয়ারিং এ একটা বা কাস্টমাইজেশনে বা ইউআই অপটিমাইজেশনে একটা সমস্যা হতে পারে প্রথম দিকে যখন আপনি সুইচ করছেন। তবে ফাইল শেয়ারিং এর জন্য এখন লোকাল সেন্ড বলে একটা অ্যাপ এসে গেছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই লোকাল সেন্ড থেকে আপনি অ্যান্ড্রয়েড বলুন, আইওএস বলুন, উইন্ডোজ বলুন, লিনাক্স বলুন, সব জায়গায় আপনি শেয়ার করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে ওই লোকাল সেন্ড অ্যাপটা দিয়ে। সুতরাং এখন অ্যাপ শেয়ারিং এর যে ব্যারিয়ারটা সেটাও চলে গেছে। আর প্রাইস ট্যাগ, হ্যাঁ অবভিয়াসলি ফোনটার দাম অনেক বেশি, ইভেন সেকেন্ড হ্যান্ড ফোনের দামও এখন অনেক বেশি এই ফোনটা, এই মানে iPhone 15 Pro Max এর মডেলটা। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রাইস একটা বিশাল বড় ফ্যাক্টর। তো একমাত্র যারা অ্যাফোর্ড করতে পারবেন আমি বলবো যে তারাই কিনুন, কারণ এই ফোনটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেবে। আমি ক্যামেরাতে আসছি, তো সেটা একটা ফ্যাক্টর মাথায় রাখবেন। আর টাইপ সি চার্জার যেহেতু দিচ্ছে iPhone 15 Pro Max-এ 15 সিরিজ থেকেই বেসিক্যালি, তো এটা একটা খুব বড় সুবিধাজনক ব্যাপার আমি বলবো। যে কোনো আপনি টাইপ সি কেবল দিয়ে আপনি ফোন চার্জ দিতে পারবেন, সেটা খুবই সুবিধাজনক একটা। তবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে চার্জার যেটা ইউজ করবেন সেটা যেন কোনো স্পেসিফিক কোম্পানির চার্জার হয়, মানে অ্যারাউন্ড less than 60 ওয়াট যেন চার্জার থাকবে। 60 ওয়াটের বেশি হলে ফোনের সমস্যা হতে পারে, কারণ ফোনটা 30 ওয়াট কি 60 ওয়াট এরকম চার্জ অবধি সাপোর্ট করতে পারে, তার বেশি গেলে ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেটা মাথায় রাখবে, 120 ওয়াট বা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটাকে চার্জ দেওয়ার চেষ্টা করবেন না অন্তত, মানে ফোনের ব্যাটারির কথা ভাবে। আর ব্যাটারির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ফোনটাকে 20% to 80% রেঞ্জের মধ্যে চার্জ রাখার চেষ্টা করবেন। মানে আপনি 20%ও ডিসচার্জ করলেন, তখনই চার্জে বসাবেন। 20%-এর নিচে নামানোর চেষ্টা করবেন না, তাতে ব্যাটারি হেলথটা ক্ষতিগ্রস্ত হতে পারে।
আর 80% উপরে চার্জ বেশি দেবেন না, মানে 100% অব্দি সবসময় রাখবেন না, আর রাত্রিবেলা মানে ফোন চার্জ দিয়ে শোবেন না, এরকম একদমই করবেন না। 20 to 80% এর মধ্যে অলওয়েজ রাখার চেষ্টা করবেন, তাতে আপনার ব্যাটারি হেলথ ভালোভাবে মেনটেন করবে। তবে এই 20 to 80%টা আমি বলবো যে স্ট্রিক্ট নয়, এটা চেঞ্জ হতেই পারে, ফোন টু ফোন ভ্যারি করতে পারে। যেমন আমার ক্ষেত্রে এখন 20 to 90% হয়ে গেছে, মানে আইফোন মানে iOS থেকে সাজেস্ট করেছে না, তো আমি 90% অব্দি চার্জ করি এখন। মানে ব্যাটারি হেলথ যত ডিগ্রেড করবে তত আপনার চার্জিং পার্সেন্টেজটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আমার যেহেতু ব্যাটারি হেলথ একটু ডিগ্রেড করেছে, 87 88 অ্যারাউন্ড রয়েছে, তো সেই কারণে আপনার ওই চার্জিং যে রেঞ্জটা রয়েছে সেটা চেঞ্জ করেছে। তো আরেকটা জিনিস যেটা বলবো যে ক্যামেরা, যেটা খুবই ইম্পর্টেন্ট আজকের যুগে। আমি বলবো অনেক ক্ষেত্রে আপনি ডিজিটাল ক্যামেরাকে রিপ্লেস করে দেখতে পারবেন। তো ক্যামেরার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 48 মেগাপিক্সেল মেইন সেন্সর রয়েছে, আর 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর 5x টেলিফোটো ক্যামেরা রয়েছে। তো এই সব মিলিয়ে এটা একটা পারফেক্ট ক্যামেরা ফোন। শুধু ডিটেল, কালার রিপ্রোডাকশন, নাইট মোড সবকিছু আইফোনে মন হয়ে গেছে, মানে আগের তুলনায় অনেক বেটার গেছে আইফোন 14 প্রো ম্যাক্স এর তুলনায়, বা আপনার সমসাময়িক যে ফোনগুলো রয়েছে মানে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজ বলুন, বা আপনার পিক্সেলের কথা বলুন, পিক্সেল 8, মানে ওই সময় বেরিয়েছিল যে আইফোন 50, সেই সময় বলছি। তো সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা বহুত হয়ে গেছে, তবে ওইগুলো ফটোতে আইফোনের যে ফটোগুলো বেরোচ্ছে, আপনি ধরুন পোর্ট্রেট মোড বলুন বা নর্মাল আপনি আইফোনের যে ফটোগুলো বলুন, সেগুলো স্যামসাং এর সঙ্গে কম্পারেবল বা পিক্সেলের সঙ্গে কম্পারেবল অনেক ক্ষেত্রে, নাইট মোড বা পোর্ট্রেট যাই হোক। কিন্তু আপনি যদি ভিডিওতে চলে যান, ভিডিওতে গেলে তখন দেখতে পারবেন যে আইফোন বাকি সবাইকে বিট করছে। আইফোনের ভিডিও স্টেবিলাইজেশন বলুন, আইফোনের অ্যাকশন মোড বলুন, আইফোনের স্লো মোশন, প্যানোরামিক শটস, যে কটা বলি সব কটাতে অসাধারণ স্টেবিলাইজেশন, এবং মানে লেন্স চেঞ্জটা, লেন্স সুইচ যেটা করছে আপনার, সেটা খুবই অসাধারণ, মানে এতটাই স্মুথ যে আপনি অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারগুলো পাবেন না। তো সেই জন্য দামটা যেহেতু ভ্যারি করছে, মানে একটা ফ্যাক্টর, তাই জন্য এই দামের সঙ্গে সঙ্গে ক্যামেরার পারফরমেন্স এবং অন্যান্য যা যা ওভারঅল পারফরমেন্স দিচ্ছে, সফটওয়্যার, গেমিং, এভরিথিং, তো সেটা একদম খুবই সুইটেবল। আপনি একবার এই ফোনটার জন্য টাকা জন্য ইনভেস্ট করতে পারেন, এবং আপনার এই ফোনটা 8 9 বছর বা তারও বেশি আরামসে চলে যাবে, কোনো সমস্যা নেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা রিসেল ভ্যালু, এটা রিসেল ভ্যালু খুবই সুন্দর। তো আপনি যদি এখনো ক্যাশিফাইতে দেখেন বা অন্যান্য কোনো সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেসে দেখেন, যেখানে আপনার সেকেন্ড হ্যান্ড ফোন বা সেকেন্ড হ্যান্ড ডিভাইস ক্রয় করে, সেখানে দেখতে পারবেন যে এই আইফোনের ভ্যালু এখনো অব্দি খুবই ভালো, মানে আপনি রিসেল মানে সেল করে অনেক টাকা পেতে পারেন, এবং আপনি আইফোন এক্সচেঞ্জ করতে পারেন অন্যান্য পুরোনো মডেলের সঙ্গে। তবে একটা জিনিস বলবো যে আপনি যদি আইফোন 11 বা 12 বা 13 ইউজ করছেন, তবে আইফোন 15 সুইচ করতে পারেন, মানে ক্যামেরার ক্ষেত্রে বলুন বা সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলুন। তবে তার থেকে নতুন মডেল মানে 14 যদি আপনি ইউজ করেন, তাহলে 15 এর আপডেট দরকার নেই। নর্মালি অল্টারনেট ইয়ারে আইফোনের আপডেটটা নোটিসেবল হয়, মানে বলছি কি, ধরুন আইফোন 11 আর আইফোন 13 এর মধ্যে একটা নোটিসেবল ডিফারেন্স রয়েছে আপডেটের ক্ষেত্রে, কিন্তু আইফোন 11 আর আইফোন 12 এর মধ্যে খুব বেশি ডিফারেন্স হতো না, সেটা একটা ফ্যাক্টর মাথায় রাখবেন আইফোন কেনার সময়। তো আমি বলবো যে আপাতত এই পর্যন্তই, নেক্সট আবার এরকম কিছু একটা ভিডিও নিয়ে আসছি। তো আপনি যদি আইফোন 15 প্রো ম্যাক্স ইউজ করে থাকেন, তাহলে আপনি আপনার অভিজ্ঞতা জানাবেন, আর যদি কিনতে চান তাহলে আশা করি আমার এই রিভিউটা আপনাদের কিনতে সাহায্য করবে। ভালো থাকবেন, আবার দেখা হবে।